জানা স্যার ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজকে আমরা আলোচনা করব মুসলিম লীগের প্রতিটা অধিবেশনের দ্বিতীয় পর্ব। ইতিমধ্যেই আমরা 1906 থেকে 1937 সাল পর্যন্ত মুসলিম লীগের যতগুলি অধিবেশন বসেছিল তার শহর, ডেট, সভাপতি এবং তার গুরুত্ব সহকারে আলোচনা শুরু করেছি। প্রথম পর্ব তোমাদের সামনে ইতিমধ্যেই আমি আপলোড করার চেষ্টা করেছি। যারা দেখোনি ভিডিওটা অবশ্যই দেখে নেবে, প্রচুর হেল্প পাবে তোমরা। 1885 থেকে 1950 কংগ্রেসের প্রতিটি অধিবেশন এবং মুসলিম লীগের প্রতিটি অধিবেশন যদি হাতে রাখতে পারো, তোমাদের কম্পিটিটিভ পরীক্ষার হলের ভেতরে অনেক প্রশ্নকে সাল্টে আসতে সুবিধা হবে। বলা বাহুল্য, এই অধিবেশনগুলো আলোচনা করতে গিয়ে যে সমস্ত ব্যাখ্যা এবং লিঙ্ক বা গল্পগুলো ধরিয়ে যাচ্ছে, খুব ভালো করে মাথায় রাখবে, প্রচুর প্রচুর তোমরা হেল্প পাবে। তো আজকে শুরু করছি মুসলিম লীগের অধিবেশনের দ্বিতীয় পর্ব। আমরা কতদিন অষ্টম পর্ব পর্যন্ত করেছিলাম, আজকে মুসলিম লীগের নব অধিবেশন দিয়ে যাওয়ার চেষ্টা করব। দেখা যাক আমরা ভিডিও কতটা এগোতে পারি। আর আমরা শুরু করছি সরাসরি। যারা প্রথম চ্যানেলে সাবস্ক্রাইব করে নেবে, অবশ্যই বন্ধুদের শেয়ার করবে। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক এবং কমেন্ট করে প্রত্যেকে যে কেমন লাগছে জানা স্যার ইউটিউব চ্যানেলের প্রতিটা ভিডিও। গত ভিডিওগুলো, প্রিভিয়াস ভিডিওগুলো তোমরা একটু দেখে নেবে, খুব ভালো করে, প্রচুর হেল্প পাবে এবং বাড়িতে বসে তোমরা প্রচুর কিছু উপকার পাবে। তার সঙ্গে আমার ইন্ডিয়ান হিস্ট্রি বা নেটসেটে যে কোনো একটা টেক্সট বই ভালো করে চোখ বুলাবে, প্রচুর প্রচুর তোমরা কিন্তু হেল্প পাবে। তো শুরু করছি মুসলিম লীগের অধিবেশনের দ্বিতীয় পর্ব। সেই পর্ব আমরা নবম থেকে শুরু করব, অর্থাৎ 1906 সালে যে প্রতিষ্ঠা হয়েছিল তার অষ্টম পর্ব পর্যন্ত গিয়েছিলাম। আজকে আমরা নবম পর্ব আলোচনা করব, সেটা দেখিয়ে দেওয়ার চেষ্টা করছি। দেখো, পর্ব 2 লিখেছি। প্রথম পর্ব কিন্তু আমাদের ইতিমধ্যে হয়ে গেছে, দেখে নেবে, যেখানে অষ্টম পর্ব ছিল। আজকে আমরা আলোচনা করব অল ইন্ডিয়া মুসলিম লীগ, অর্থাৎ AIML। এই পুরো নামটাও পরীক্ষা দিতে পারে, অল ইন্ডিয়া মুসলিম লীগ। এর 9 সেশন আলোচনা করব। সেটা বলেছিল কবে? 1916 সালে। কয় বসেছিল? 30 থেকে 31শে ডিসেম্বর লখনৌ শহরে বসেছিল। সভাপতিত্ব করেছিলেন এই পাকিস্তানের জনক, কথাটা পরীক্ষায় দিয়েছে। পাকিস্তানের জনক কাকে বলা হয়? মোহাম্মদ আলী জিন্নাহ, তাই না? মোহাম্মদ আলী জিন্নাহ, যার জন্ম হয়েছিল 1876 সালে, মৃত্যু হয় 1948-এর 11 সেপ্টেম্বর, তাই না? এই জিন্নাহ পাকিস্তানের প্রথম গভর্নর জেনারেল হয়েছিলেন। এই পদটা কিন্তু অবশ্যই মাউন্টব্যাটেনকে দিতে চেয়েছিল জিন্নাহ সাহেব, কিন্তু মাউন্টব্যাটেন গ্রহণ না করায় বাধ্য হয়ে তাকেই প্রথম হতে হয়েছিল গভর্নর জেনারেল প্রথম। তাহলে 1947 সালে 14ই আগস্ট যে পাকিস্তান সৃষ্টি হলো, সেই পাকিস্তানের জনক কাকে বলা হয়? মোহাম্মদ আলী জিন্নাহ, যার জন্মসাল মৃত্যুসাল উল্লেখ করার চেষ্টা করেছি, দেখে নেবে। আর কি পাবেন? জিন্নাহ পাকিস্তানের প্রথম গভর্নর জেনারেল ছিলেন 47 সালের 14ই আগস্ট থেকে আমৃত্যু পর্যন্ত, অর্থাৎ 1948 সালের 11ই সেপ্টেম্বর পর্যন্ত তিনি দায়িত্বে ছিলেন। এবং জিন্নাহ শুধু স্বাধীন পাকিস্তানের প্রথম গভর্নর জেনারেল ছিল তা নয়, তিনি পাকিস্তানের প্রথম গণপরিষদের স্পিকার হয়েছিলেন। কি বললাম? 1947 সালে 14ই আগস্ট যে পাকিস্তান সৃষ্টি হয়েছিল বৃহস্পতিবার দিন, সেই পাকিস্তানের প্রথম যে কনস্টিটিউট অ্যাসেম্বলি বা গণপরিষদ গড়ে উঠেছিল, তার প্রথম অধ্যক্ষ বা স্পিকারও হয়েছিলেন। সেই পদে 47 সালের 11ই আগস্ট, আমরা জানি যে স্বাধীনতার 3 দিন পূর্বে 11ই আগস্ট জিন্নাহ আমাদের গণপরিষদ গঠন হলে তার প্রেসিডেন্ট বা তার স্পিকার হয়েছিলেন। এবং ওই দিনে জিন্নাহকে কায়েদ-ই আজম উপাধিতে ভূষিত করা হয়। কি উপাধি দেওয়া হয়? কায়েদ-ই আজম উপাধিতে ভূষিত করা হয়। 1948 সালের ওই আমৃত্যু পর্যন্ত, 11ই সেপ্টেম্বর পর্যন্ত গণপরিষদের স্পিকার ছিলেন। মনে রাখবে, গভর্নর জেনারেলটা 14ই আগস্ট দায়িত্ব নিয়েছিলেন, কিন্তু স্পিকার পদ হচ্ছে গণপরিষদ 3 দিন আগে, 11ই আগস্ট। এবং স্বাধীন পাকিস্তানের যে মুসলিম লীগ দলটা ছিল, সেই দলের প্রেসিডেন্ট বা চেয়ারম্যান বা সভাপতি হয়েছিলেন তিনি। 1947 সালের 15ই ডিসেম্বর দায়িত্ব নিচ্ছে, স্বাধীনতার কয়েক মাস পর। ওই পদেও তিনি ছিলেন একেবারে মৃত্যুর কয়েকদিন আগে পর্যন্ত, অর্থাৎ মৃত্যুর দিন পর্যন্ত, 1948 11ই সেপ্টেম্বর। অর্থাৎ স্বাধীন পাকিস্তানের 3টে পদ তিনি নিয়ে নিচ্ছেন। একটা গণপরিষদের প্রথম স্পিকার, 3 দিন আগে হলেও স্বাধীন পাকিস্তানের প্রথম দায়িত্ব নিচ্ছেন। প্রথম গভর্নর জেনারেল বলে এসেছি, এবং স্বাধীন পাকিস্তানের যে মুসলিম লীগ তারও দায়িত্বে ছিলেন তিনি সভাপতি রূপে। 3টে পোস্ট হোল্ড করছেন স্বাধীন ভারতবর্ষে মোহাম্মদ আলী জিন্নাহ। এই 3টে পোস্টই কিন্তু পরীক্ষার কোশ্চেন দিয়েছে, খুব মন দিয়ে শুনবে আমি কি বললাম। একটা স্বাধীন পাকিস্তানের প্রথম গভর্নর জেনারেল প্রস্তাব কাকে দেওয়া হয়েছিল, এটাও আমরা পেয়েছি, পামেলা লুই মাউন্টব্যাটেন, যিনি মহারানী ভিক্টোরিয়ার নাতি ছিলেন, কিন্তু মাউন্টব্যাটেন দায়িত্ব গ্রহণ না করায় জিন্নাহ নিজে দায়িত্ব নিয়েছিলেন এবং গণপরিষদের প্রথম স্পিকার হয়েছিলেন, এবং স্বাধীন পাকিস্তানের মুসলিম লীগের তিনি সভাপতিও ছিলেন। এই 3টে পোস্টে থাকাকালীন তিনি কিন্তু মারা যাচ্ছেন। আর এই মুসলিম লীগের নবম অধিবেশনে 9 সেশনে কংগ্রেস মুসলিম লীগের প্রতিনিধিদের দ্বারা
প্রণীত সংস্কারের যৌথ পরিকল্পনা পাস করা হয়েছিল। আমরা জানি যে 1916 সালে লখনৌ অধিবেশনে কংগ্রেস এবং মুসলিম লীগ একই ছত্রছায়ায় এসেছিল। আর এই অধিবেশনেও দেখলাম আমরা মুসলিম লীগের নেতৃত্বে প্রস্তাব করা হলো যে কংগ্রেস এবং মুসলিম লীগ এককভাবে নয়, যৌথভাবে তারা বিভিন্ন সংস্কারের পরিকল্পনা করবে বা এগিয়ে নিয়ে যাবে। দুরন্ত প্রস্তাব নিয়েছিল এই অধিবেশনে জিন্না এবং কংগ্রেস। মুসলিম লীগের আমরা এবার আসবো 10ম অধিবেশন, খুব ইম্পর্টেন্ট। 1917 সালে এই অধিবেশন শুরু হলো 30শে ডিসেম্বর তারিখে, চলেছিল 1918 সালের 1 জানুয়ারি, অর্থাৎ 2 বছর ধরে বলতে পারি, 17 থেকে 18 10ম অধিবেশন, 30শে ডিসেম্বর থেকে 1 জানুয়ারি। এই অধিবেশন বসেছিল কোথায়? সেই কলকাতা। মনে রাখবে আমাদের কলকাতা শহরে বসেছিল মুসলিম লীগের 10ম অধিবেশন। সভাপতিত্ব করেছিলেন সুনামধন্য একজন মানুষ, তার নাম মোহাম্মদ আলী জওহর খান। আবারও বলবো 10ম অধিবেশনে সভাপতিত্ব করলেন কে? না মোহাম্মদ আলী জওহর খান। জন্ম কবে? একেবারে জিন্নার সমসাময়িক, তার 76-78, 1931 তার মৃত্যু হয়ে যায়। কম দিন ছিলেন বেঁচে, তো 1878 জন্ম, 1931 মৃত্যু হয়েছিল। মনে রাখবে এই যে মৃত্যু হচ্ছে আলী জওহর খান, পরবর্তীকাল দেখবো আমরা যে এই মানুষটাকে নিয়ে কিন্তু কংগ্রেস স্মরণ সভা করেছিল 1931 সালে, আমরা জানবো এটা। যাই হোক, একমাত্র ব্যক্তি কেন বলছে যে কংগ্রেস এবং মুসলিম লীগ দুই দলেরই সভাপতি হয়েছিল, এই জন্যই 1931 সালে করাচি অধিবেশনে কংগ্রেস এই মানুষটাকে নিয়ে একটি নীরবতা পালন করেছিল বা শোকবার্তা পালন করেছিল। 30 সেকেন্ডের একটি নীরবতা পালন করে কংগ্রেস দল আলী জওহর খানের মৃত্যুতে। কারণ এই মানুষটা আমরা জানি 1923 সালে কংগ্রেসের যে 41তম একটি বিশেষ অধিবেশন বসছিল, সে 1923 স্পেশাল সেশনে সভাপতিত্ব করেছিলেন আলী জওহর খান। একমাত্র মুসলিম লীগের প্রেসিডেন্টের নাম করো যিনি কংগ্রেসের পাশাপাশি মুসলিম লীগের সভাপতি হয়েছিল, আর কেউ নন, মোহাম্মদ আলী জওহর খান। কি হবে? মোহাম্মদ আলী জওহর খান। তাহলে মোহাম্মদ আলী জওহর খান একমাত্র নেতা যিনি কংগ্রেসের পাশাপাশি মুসলিম লীগেরও 10ম সভাপতি হয়েছিলেন। কংগ্রেসের 41তম সভাপতি হয়েছিল, আর মুসলিম লীগের তিনি আমরা দেখলাম 10ম অধিবেশনে সভাপতি করলেন সে আলী জওহর খান। জন্মমৃত্যু বলেছি, কংগ্রেস মুসলিম লীগের দুই দলের সভাপতিত্ব করেছিলেন। মুসলিম লীগের 10ম সভাপতি বলেছি, 17 বছর 18 শেষ হয়েছে, আর কংগ্রেসের 1923 সালে অধিবেশনে তিনি সভাপতিত্ব করলেন। আর কি বলবো, এই অধিবেশনে 10ম অধিবেশনে মুসলিম লীগের মোহাম্মদ আলী জওহর, শৌকত আলী, মৌলানা আবুল কালাম আজাদ, মৌলানা হযরত নোমানী, এই সমস্ত মানুষরা যে জেলবন্দি হলো তাদেরকে জেল মুক্তি করতে হবে, জেল থেকে মুক্ত দাও, ছেড়ে দাও, এই দাবি করা হয়। এই নিয়ে রেজলিউশন পাস করে মুসলিম লীগ তার 10ম অধিবেশনে। খুব ইম্পর্টেন্ট এই মুসলিম লীগের কলকাতা অধিবেশন। এবারে ছোট্ট করে বলে দিই, 1918 সালে একটা বিশেষ অধিবেশন বসেছিল। তাহলে 1918 সালে মুসলিম লীগ একটি বিশেষ অধিবেশন বসলো, স্পেশাল সেশন বসলো 31 আগস্ট থেকে 1 সেপ্টেম্বর। কোথায় বসলো? না বোম্বাই শহরে বসলো। আবারও বলবো 1918 সালে 31 আগস্ট থেকে 1 সেপ্টেম্বর মুসলিম লীগের একটি বিশেষ অধিবেশন বসেছিল। সেইটি কোথায় বসলো? বোম্বাই শহরে, বলে দিয়েছি। সেই বিশেষ অধিবেশন সভাপতিত্ব করেছিলেন ব্রিটিশ ভারতের প্রখ্যাত জমিদার মহারাজা স্যার মোহাম্মদ আলী মোহাম্মদ খান। আবারও বলবো ব্রিটিশ ভারতের সুনামধন্য জমিদার, প্রখ্যাত জমিদার মহারাজা স্যার মোহাম্মদ আলী মোহাম্মদ খান। জন্ম দেখে নাও 1878, মৃত্যু 1931। কি আউটস্ট্যান্ডিং মনে রাখবে এটা। এবং এই অধিবেশনে মন্টেগু চেমস্ফোর্ড সংস্কার যে রিপোর্ট, সেই রিপোর্টের তীব্র প্রতিবাদ করা হয়েছিল। আমরা জানি 1917 সালে সিটিজেন কমিশনের ভিত্তিতে 1918 সালে মন্টেগু চেমস্ফোর্ড সংস্কার ড্রাফট তৈরি হয়ে যায়, পেশ হয় 1919-এ। 1918 সালে মন্টেগু চেমস্ফোর্ড সংস্কারের যে ড্রাফট তৈরি হলো, যে রিপোর্ট প্রতিবেদন দেওয়া হলো, সেই রিপোর্টে একেবারে ভারতীয়দের বিভিন্ন স্বাধীনতাগুলোকে হরণ করে নেওয়া হয়েছিল, তার প্রতিবাদ জানানো হয়েছিল। কারণ রিপোর্টে বলা হয়েছিল একটা খুব ব্যঙ্গাত্মক কথা। কি বলা হয়েছিল? যে ভারতের জনগণ দায়িত্বশীল সরকারের জন্য অযোগ্য। মারাত্মক অযোগ্য কথা একবারে, যে ভারতের জনগণ দায়িত্বশীল সরকারের জন্য অযোগ্য। 1918 সালে স্পিচ দিয়েছিল। আমরা জানি 1925 সালে এরপরে বলল কে? ভারত সচিব বার্কেনহেড, ভারতীয়রা ভারতের জন্য একটি সংবিধান তৈরি করতে অক্ষম, এরা সংবিধান তৈরি করতে জানে না। এটা 1925-এ বার্কেনহেড বলেছিল। তাকে চ্যালেঞ্জ জানিয়ে আমরা দেখেছিলাম যে 1928 সালে নেহরু রিপোর্ট পেশ করেছিল মতিলাল নেহরু, তাই না? আবার দেখো এই যে 1918 মন্টেগু চেমস্ফোর্ড সংস্কার রিপোর্ট, সেখানে বলছে ভারতের জনগণ দায়িত্বশীল সরকারের জন্য অযোগ্য। তারও প্রতিবাদ করে মুসলিম লীগ এই অধিবেশনে বা 10ম সেশনে। মনে রাখবে এটা। আসবো মুসলিম লীগের 11th সেশন বা একাদশ অধিবেশন। এই অধিবেশন 1918 সালে বসলো 30 থেকে 31 ডিসেম্বর দিল্লি শহরে। মনে রাখবে এটা।
যাই হোক, সদ্য দিল্লিতে রাজধানী গেছে, সে নতুন রাজধানী দিল্লিতে 1918 সালে মুসলিম লীগ একটা সেশন বসালো, 11th সেশন বা 11তম সেশন, 30 থেকে 31শে ডিসেম্বর। আর সভাপতিত্ব করেছিলেন সেই লায়ন অফ বেঙ্গল। একাধিক পরীক্ষায় দিয়েছে লায়ন অফ বেঙ্গল কাকে বলা হয় বা শের ই বাংলা কাকে বলা হয়। এই লায়ন অফ বেঙ্গল বা শের ই বাংলা নামে পরিচিত সেই মানুষটি হলেন আবুল কাসেম ফজলুল হক। আরেকবার বলবো, আবুল কাসেম ফজলুল হক। এই মানুষটাকে ইস্কান্দার মির্জার মতো মানুষ বলেছিল ভারতের গুপ্তচর। এই মানুষটা ভারত ইতিহাসে চতুর্থ পানিপথী যুদ্ধের ডাক দিয়েছিল, ভালো করে মনে রাখবে। তো আবুল কাসেম ফজলুল হকের জন্ম একেবারে জিন্নার সমসাময়িক, 1873, তার জন্ম 76, অর্থাৎ একবার সমসাময়িক। 1962-তে মারা যান ফজলুল হক। এই ফজলুল হক ছিলেন স্বনামধন্য একজন আইনজীবী, মনে রাখবে, লয়ার ছিলেন ফজলুল হক। তিনি 1956 থেকে 58 সাল পর্যন্ত পূর্ব পাকিস্তানের গভর্নর হয়েছিলেন, ভালো করে মনে রাখবে। কে না, আবুল কাসেম ফজলুল হক, লায়ন অফ বেঙ্গল। এই মানুষটা 56 থেকে 58 সাল পর্যন্ত পূর্ব পাকিস্তানের গভর্নর হয়েছিলেন। 1954 সালের 3 এপ্রিল থেকে 29শে মে পর্যন্ত পূর্ব বাংলার মুখ্যমন্ত্রী হয়েছিলেন। এই কোশ্চেনও পরীক্ষায় দিয়েছে যে পূর্ব বাংলার মুখ্যমন্ত্রী ফজলুল হক কবে হয়েছিল, সালটা 54, ডেট বললে 3 এপ্রিল থেকে 29শে মে। 1935-এ ভারত আইন বলে 1937 সালে যে 11টা প্রদেশে নির্বাচন হয়েছিল, সেই নির্বাচনের পর বাংলার প্রথম প্রধানমন্ত্রী হয়েছিলেন। তখন প্রধানমন্ত্রী বলা হতো, স্বাধীন ভারতবর্ষের মুখ্যমন্ত্রী বলছি আমরা, এই প্রভিন্সের প্রধানকে বলা হতো প্রধানমন্ত্রী। 1937 সালে বাংলার প্রথম প্রধানমন্ত্রী হয়েছিলেন এই আবুল কাসেম ফজলুল হক। দীর্ঘদিন ছিলেন, প্রায় তিনি 7 ইয়ার্স ছিলেন। 1943 সাল পর্যন্ত ফজলুল হক বাংলার প্রধানমন্ত্রী ছিলেন। এই অধিবেশনে কি করা হলো, দ্বিতীয় বিশ্বযুদ্ধ যখন শুরু হলো, দেখছে জেরুজালেম কি হলো না, জেরুজালেম আমাদের দখল করছে। প্রথম বিশ্বযুদ্ধের সময় তাকে প্রতিবাদ করেছিল মুসলিম লীগ এই অধিবেশনে। আবারও বলবো, প্রথম বিশ্বযুদ্ধের সময় ব্রিটিশ বাহিনী জেরুজালেম দখল করছে। তো সেই জায়গা কেন দখল করা হবে, এটা তো একটা পবিত্র স্থান, তারা প্রতিবাদ করে। তারা জেরুজালেম দখল করা চলবে না, নাজফ ই আশরফ স্থানকে দখল করা হবে। তাই কোনো পবিত্র স্থান দখল করা ব্রিটিশ বাহিনীর ঠিক কাজ নয়। জেরুজালেম যুদ্ধের সময় জেরুজালেম দখল এবং নাজফ ই আশরফ স্থান দখল করা কেন হবে, এর প্রতিবাদ করেছিল মুসলিম লীগ তার 11দশ অধিবেশনে, ভালো করে মনে রাখবেন। মুসলিম লীগের দ্বাদশ অধিবেশন আরও ইম্পর্টেন্ট। 1919 সালে, নেক্সট সেশনে যাব, দ্বাদশ অধিবেশন বসলো মুসলিম লীগের। তাহলে মুসলিম লীগের দ্বাদশ অধিবেশন বসলো 1919 সালে, ভালো করে মনে রাখবে। হ্যাঁ, মুসলিম লীগের দ্বাদশ অধিবেশন বসলো 1919 সালে, দেখে নাও। হ্যাঁ, 29 থেকে 31শে ডিসেম্বর কোথায় বসলো, অমৃতসরে বসলো, ভালো করে মনে রাখবে। মুসলিম লীগের দ্বাদশ অধিবেশন কোন শহরে বসলো, অমৃতসর। সালটাও বলে দিয়েছি, ডেট হচ্ছে 29 থেকে 31শে ডিসেম্বর। সভাপতিত্ব করলেন মোহাম্মদ হাকিম আজমল খান, সুনামধন্য চিকিৎসক ছিলেন, সে বিষয়ে কোনো সন্দেহ নেই। সভাপতিত্ব করেছিলেন মোহাম্মদ হাকিম আজমল খান। জন্ম 1868, মৃত্যু হয়েছিল 1927 সালে। কার না, মোহাম্মদ হাকিম আজমল খানের। এই আজমল খান একজন দিল্লির সুনামধন্য চিকিৎসক ছিলেন। দেখবে তার কত বড় অবদান এই হাকিম আজমল খানের। চিকিৎসক ছিলেন, মুসলিম লীগের তিনি আবার সভাপতিত্ব করছেন দ্বাদশ অধিবেশনে, অমৃতসর সেশনে, মনে রাখবে। দিল্লিতে জামিয়া মিলিয়া ইসলামিয়া বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠায় বড় ভূমিকা নিয়েছিলেন এই আজমল খান সাহেব। এই হাকিম আজমল খান দিল্লিতে জামিয়া মিলিয়া ইসলামিয়া গঠন বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠায় বড় ভূমিকা নিয়েছিল। আমরা সকলে জানি 1875 সালে গড়ে উঠে অ্যাংলো ওরিয়েন্টাল কলেজ, যেটা 1877 নাম হয় মোহামেডান অ্যাংলো ওরিয়েন্টাল কলেজ। আর এই কলেজটা 1920 সালে নাম হয় আলিগড় বিশ্ববিদ্যালয়। আর 1920 সালে আমরা দেখব এই আলিগড় বিশ্ববিদ্যালয়ে কিছু যুবশক্তি মোহাম্মদ আলী, শৌকত আলী বা জাকির হোসেনের নেতৃত্বে গড়ে তুলল জামিয়া মিলিয়া ইসলামিয়া আলিগড়ে। আর দিল্লিতে দেখব জামিয়া মিলিয়া ইসলামিয়া ব্রাঞ্চে বড় ভূমিকা নিয়ে ফেলবে কিন্তু আর কেউ নন, হাকিম আজমল খান। 1920 সালে জামিয়া মিলিয়া ইসলামিয়ার প্রথম আচার্য বা চ্যান্সেলর হয়েছিলেন হাকিম আজমল খান সাহেব। কি বললাম, তাহলে জামিয়া মিলিয়া ইসলামিয়া বিশ্ববিদ্যালয়ের প্রথম আচার্য বা চ্যান্সেলর হয়েছিলেন 1920 সালে, আর কেউ নন, ওই হাকিম আজমল খান। এই মানুষটা দিল্লির করলবাগ, খুবই জনপ্রিয় জায়গা, দিল্লির করলবাগে একটি আয়ুর্বেদিক কলেজ প্রতিষ্ঠা করেছিলেন, শিক্ষা প্রতিষ্ঠান গড়ে তুলেছিলেন। আর ইউনানি টিবিয়া নামে, ইউনানি টিবিয়া পরীক্ষায় দিয়েছে, অসম্ভব একটা ভালো প্রশ্ন। ইউনানি টিবিয়া এবং আয়ুর্বেদিক নামক একটি কলেজ প্রতিষ্ঠায় বড় ভূমিকা নিল দিল্লির করলবাগে ওই হাকিম আজমল খান। এই মানুষটা একমাত্র মুসলিম ব্যক্তি, ভালো প্রশ্ন, এটা স্টার দিয়ে রাখবে, যিনি হিন্দু মহাসভা
সভাপতি হয়েছিলেন। আমরা জানি 1915 সালে মদনমোহন নেতৃত্বে, মদনমোহন মালব্যের নেতৃত্বে হিন্দু মহাসভা পথ চলা শুরু করেছিল। এই হিন্দু মহাসভাতে হিন্দু ছাড়া কোনো মুসলিমকে সভাপতি আসন অলঙ্কৃত করতে দেওয়া হয়নি। কিন্তু হাকিম আজমল খান একেবারে মদনমোহন মালব্যের খুব অন্তরঙ্গ মানুষ ছিলেন, কাছের বন্ধু ছিলেন, সেই জন্য মুসলিম ব্যক্তিও তিনি হিন্দু মহাসভার অধিবেশনে সভাপতিত্ব করেছিলেন। সবচেয়ে বড় কথা, মুসলিম লীগের এই অধিবেশনে যে কোনো আদালতে একটা বিষয়ও ইম্পর্টেন্ট করা হলো, উর্দু ভাষা যেন হারিয়ে না যায়, উর্দু ভাষার গুরুত্বকে ধরে রাখতে হবে এবং ফার্সি অক্ষর যেন বহাল থাকে, এই নিয়ে রেজুলেশন বা প্রস্তাব পাস করা হয়েছিল। সর্বোপরি মুসলিম লীগ এই অধিবেশনে 1919 সালের যে জালিয়ানওয়ালা হত্যাকাণ্ড, সে হত্যাকাণ্ডের ন্যায় বিচার চেয়েছিল। আমরা জানি যে এই হত্যাকাণ্ডের প্রতিবাদে কংগ্রেস প্রতিবাদ নামে, সেই জন্য 1919 সালে ব্রিটিশ সরকার আমাদের হান্টার কমিশন পাস করেছিল। ভগৎ সিং 7ম শ্রেণীর ছাত্র, বাড়ি ফিরেনি স্কুল থেকে, তিনি ওই ঘটনাস্থলে গিয়েছিল। সুভাষচন্দ্র বসু এই ঘটনায় প্রতিবাদ জানিয়ে কি করেছিল, আইসিএস পরীক্ষার পাস করার পরেও একটা চাকরি ছেড়ে দেওয়ার মনোভাব তৈরি করে, যদি পরবর্তীকালে তিনি ছেড়ে দিয়েছেন 1920 সালে আইসিএস। সুভাষের আইসিএস ছাড়ার পেছনে কিন্তু এই ঘটনার একটা ক্ষোভ ছিল। গান্ধীজি 1920 সালে কাইজারিন ত্যাগ করলো তুরস্কের বিরুদ্ধে সেবরের চুক্তির প্রতিবাদে, ক্ষোভ কিন্তু এখান থেকে শুরু হলো। রবীন্দ্রনাথ নাইটবাই ত্যাগ করেছিল। হাওড়ার সন্তান শিশির কুমার ভাদুড়ী বিদ্যাসাগর কলেজে বাংলা বিভাগের যে প্রধান দায়িত্বে ছিলেন, সে বিদ্যাসাগর কলেজে বাংলা বিভাগ থেকে চাকরি ছেড়ে দিয়েছিলেন। শঙ্কর নারায়ণ আয়ার, যে মানুষটা ব্রিটিশ পার্লামেন্টে পরামর্শদাতা বিভাগে চাকরি করতেন, সেই পরামর্শদাতা বিভাগ থেকে চাকরি ছেড়ে এসেছিলেন শঙ্কর নারায়ণ আয়া। আর সেই প্রতিবাদ শুধু কংগ্রেস ভারতীয় নয়, মুসলিম লীগও করেছিল, মনে রাখবে এই অধিবেশনে। তো জালিয়ানওয়ালা হত্যাকাণ্ডের প্রতিবাদে ন্যায় বিচার চেয়েছিল মুসলিম লীগ, ভালো করে মনে রাখবে। এবং ওই হাকিম আজমল খান সাহেবের নেতৃত্বে আয়ুর্বেদিক এবং ইউনিয়ন কলেজ প্রতিষ্ঠা করেছিল। আরেকটা বলবো, 1920 সালে মুসলিম লীগ একটা স্পেশাল সেশন বসিয়েছিল 7 সেপ্টেম্বর তারিখে কলকাতাতে। আবারও বলবো, আমরা জানি যে 1920 সালে 1 আগস্ট তারিখে অসহযোগ আন্দোলন বা নন কোঅপারেটিভ মুভমেন্ট শুরু হয় বা দিন ধার্য হয়ে যায়। 1920 সালে 1 আগস্ট অসহযোগ আন্দোলন শুরুর দিন ধার্য হলেও তিলক, বাল গঙ্গাধর তিলক, ভারতের বিক্ষোভের জনক তিলকের মৃত্যু হয়, শুরু করা যায় না। তাই 4 থেকে 9 সেপ্টেম্বর কলকাতায় কংগ্রেস একটি বিশেষ অধিবেশন বসেছিল। সেই অধিবেশনের ভিত্তিতে আমরা দেখলাম 26শে ডিসেম্বর তারিখে নাগপুর থেকে অসহযোগ শুরু হয়েছিল। আর মুসলিম লীগও তিলকের মৃত্যুর পর তাদের করপন্থা কি হবে, 4 থেকে 9 সেপ্টেম্বর কলকাতায় কংগ্রেস, অল ইন্ডিয়া কংগ্রেস কমিটি একটি স্পেশাল সেশন বসালো, যেখানে সভাপতি করলেন লালা লাজপত রায়, আর বার্ষিক অধিবেশনে সভাপতিত্ব করলো মিস্টার রাঘবাচারিয়া। আর মুসলিম লীগও থেমে থাকেনি, তারা ওই 4 থেকে 9 সেপ্টেম্বর কংগ্রেসের বিশেষ অধিবেশন চলাকালীন 7 সেপ্টেম্বর তারিখে 20 সালে কলকাতা শহরে একটি বিশেষ অধিবেশন বসিয়েছিল। মুসলিম লীগ এই অধিবেশনে সভাপতিত্ব করেন সেই পোরখা রাজনীতিবিদ, প্রখ্যাত ব্যারিস্টার আইনজীবী মোহাম্মদ আলী জিন্নাহকে। এই অধিবেশনে অনেক কংগ্রেস নেতা ঐক্যবদ্ধ হলো, কি করা উচিত, অনেক হিন্দু নেতা উপস্থিত হয়েছিল, কি করা উচিত। এই অধিবেশনে একযোগে রাওলাট আইনের বিরোধিতা করা হয় এবং ব্রিটিশ সরকারের বিরুদ্ধে প্রচুর চাপ প্রয়োগ করা হয়েছিল। কংগ্রেসের বিশ্ব অধিবেশন, মুসলিম লীগের এই 20 বিশ্ব অধিবেশনে জিন্নাহর সভাপতিত্বে। প্রত্যেকে মনে রাখবে 20 সালে 2টো বিশ্ব অধিবেশন বসেছিল, একটি কংগ্রেসের, অপরটি হচ্ছে মুসলিম লীগের। 2টো অধিবেশনের শহর ছিল কলকাতা, একটিতে জিন্নাহ আর কলকাতা অধিবেশনে কংগ্রেসের লালা লাজপত রায় সভাপতিত্ব করেছিলেন, পাঞ্জাব কেশরী নামে যিনি পরিচিত ছিলেন। মুসলিম লীগের 12শ অধিবেশন গেল এবং বিশ্ব অধিবেশন গেল। এবারে আসবো 13 বা ত্রয়োদশ অধিবেশন। মুসলিম লীগের ত্রয়োদশ অধিবেশন বসেছিল 1920 সালে একেবারে শেষ দিকে, 30 থেকে 31 ডিসেম্বর সেই নাগপুর শহরে, কমলালেবুর শহর নাগপুর শহরে বসলো। 30 থেকে 31 ডিসেম্বর ওই নাগপুর শহরে সভাপতিত্ব করেছিলেন মুক্তার আহমেদ আনসারি বা এম এ আনসারির পুরো নামটা অনেক পরীক্ষায় ধরা হয়, পুরো নাম এম এ আনসারি, পুরো নাম মুক্তার আহমেদ আনসারি, ভালো করে মনে রাখবে। জন্ম একেবারে জিনের সমস্যা দেখে নাও, সব একই সময়ের লোকেরা। তো মুক্তার আহমেদ আনসারি নাগপুর সেশনে ত্রয়োদশ অধিবেশনে সভাপতিত্ব করলেন। মৃত্যু 1936, জন্ম 1880। আনসারি ছিলেন জামিয়া মিলিয়া ইসলামিয়া বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠায় একজন কর্ণধার, বড় ভূমিকা নিয়েছিলেন। তাহলে আমরা দেখেছিলাম যে জাকির হোসেন যেমন একটা বড় ভূমিকা নিয়েছিল, তেমনি এই আমাদের মুক্তার আহমেদ আনসারিও জামিয়া মিলিয়া বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠায় বড় ভূমিকা নিয়েছিলেন। এবং এই মানুষটা 1928 থেকে 36 সাল পর্যন্ত দ্বিতীয় আচার্য ছিল বা চ্যান্সেলর। প্রথম আচার্য আজকে পেয়ে গেলে, এবং দ্বিতীয় আচার্য বা চ্যান্সেলর ছিল জামিয়া মিলিয়া ইসলামিয়াতে 1928 থেকে 36 সাল কেউ নন, আনসারি সাহেব। এবং 1927 থেকে 28, 1 বছর ভারতীয় জাতীয় কংগ্রেসের সভাপতিও হয়েছিলেন। কি আউটস্ট্যান্ডিং এম এ আনসারিকে আমরা পেয়ে গেলাম, ভালো করে, যিনি জাতীয় কংগ্রেসের সভাপতি হয়েছিলেন এবং 27 থেকে 28
এবং তিনি মুসলিম লীগ অধিবেশনে সভাপতিত্ব করলেন নাগপুরে। এম এ আনসারি কত বড় মানুষ দেখো, এক একটা মানুষ হিন্দু মহাসভার সঙ্গে মুসলিম লীগ, একটা মানুষ কংগ্রেস বনা মুসলিম লীগ। সত্যি তখন যেন দেশের দেশাত্মবোধক কাজটাই শেষ কথা, ব্রিটিশদের বিরুদ্ধে আন্দোলন করে স্বাধীনতার শেষ কথা। হিন্দু মুসলমানের বিভেদ তখন থাকেনি, সম্প্রীতি মেলবন্ধনই যেন এক ছিল। তখন যেন সেই সাজুর উপায়ের মতোই প্রেম ভালোবাসা ছিল, একই বিনিশুতিমালায় আবদ্ধ হয় ছিল শেষ কথা। ইতিহাস তাই বলে, ইতিহাস থেকে শিক্ষা নিতে হয়। আজ থেকে আমরা শপথ নেব, সাম্প্রদায়িক বিভেদ নয়, সাম্প্রদায়িক নয়, আজ থেকে সম্প্রীতি হবে আমাদের জীবনের শেষ কথা, মনে রাখবেন। তো যাই হোক, 1920 থেকে 21 সাল পর্যন্ত সর্বভারতীয় মুসলিম লীগের প্রেসিডেন্ট হলেন। আবার এই মানুষটাই কিন্তু জামিয়া মিল ইসলামিয়া বিশ্ববিদ্যালয়ের আচার্য হয়েছিলেন, কংগ্রেসের দায়িত্ব হয়েছিলেন। আর যে মানুষটার নাম না বললেই নয়, মোহাম্মদ আলী জিন্নাহ ছাড়া এম এ আনসারির জন্মদিন 25শে ডিসেম্বর। এটাও পরীক্ষায় দিয়েছে যে জিন্নাহ ছাড়া আর কার জন্মদিন 25 ডিসেম্বর, এম এ আনসারি, মুক্তার আহমেদ আনসারির। 25 ডিসেম্বর পাকিস্তানের ন্যাশনাল হলিডে বা জাতীয় ছুটি। আর এই অধিবেশনে সমস্ত শান্তিপূর্ণ বৈধ উপায়ে ভারতের জনগণের দ্বারা স্বরাজ অর্জনকে মূল লক্ষ্য হিসেবে গ্রহণ করা হয়েছিল। মুসলিম লীগ কোন অধিবেশনে স্বরাজ আদর্শ গ্রহণ করেছিল? ত্রয়োদশ অধিবেশনে সভাপতি ছিলেন আনসারি সাহেব, মনে রাখবে এটা। আমরা জানি কংগ্রেস প্রথম স্বরাজ কথাটা ব্যবহার করছে 1906 সালের কলকাতা অধিবেশনে, তাই না? তেমনি মুসলিম লীগ কোন অধিবেশনে প্রথম স্বরাজ কথাটি ব্যবহার করেন। আপনি চমকে যাবেন, ভয় পাবেন না, জানাসার ইউটিউব চ্যানেলে আপনাকে মানুষ করে দেওয়া হচ্ছে, স্বরাজ কথা ব্যবহার করছে ত্রয়োদশ অধিবেশনে। আর এই অধিবেশনে কি করা হয়েছিল? আলিগড়ে যে জামিয়া মিল ইসলামিয়া বিশ্ববিদ্যালয় ছিল তাকে স্বাগত জানানো হলো। এই কলেজের, এই বিশ্ববিদ্যালয়ের গুরুত্ব অপরিসীম। আলিগড়ের জামিয়া মিলিয়া বিশ্ববিদ্যালয়কে বড় ভূমিকা, স্যালুট জানালো, তাকে স্বাগত জানালো মুসলিম লীগ তার ত্রয়োদশ অধিবেশনে এম এ আনসারির নেতৃত্বে, মনে রাখবে এটা। আসি মুসলিম লীগের চতুর্দশ অধিবেশন 1921 সালে বসেছিল 30 থেকে 31শে ডিসেম্বর। কি বললাম? আবারও বলবো, মুসলিম লীগের চতুর্দশ অধিবেশন বসলো 1921 সালে 30 থেকে 31শে ডিসেম্বর সেই আহমেদাবাদ শহরে, ভারতের ম্যানচেস্টার। জাহাঙ্গীর যে শহরকে বলেছিল গর্দাবাদ, প্রচুর ধুলো তার গায়ে লাগতো, ধুলো উঠতো। যখনই গেছে জাহাঙ্গীর আহমেদাবাদে, পশ্চিম ভারতবর্ষে, তাই তাকে বলতো গর্দাবাদ বা ধুলার শহর। জাহাঙ্গীর বলেছিল আহমেদাবাদকে। আর ভারতের ম্যানচেস্টার ভৌগোলিক অর্থে সেই আহমেদাবাদে বসলো মুসলিম লীগের চতুর্দশ অধিবেশন 1921 সালে 30 থেকে 31 ডিসেম্বর। এই অধিবেশনে প্রখ্যাত উর্দু কবি সভাপতিত্ব করলেন। সে উর্দু কবির নাম কি? সৈয়দ ফজল উল হাসান বা মৌলানা হজরত মোহানি। আবারও বলবো, আহমেদাবাদ শহরে মুসলিম লীগের চতুর্দশ সভাপতিত্ব করলেন প্রখ্যাত উর্দু কবি সৈয়দ ফজলুল হাসান, যে মানুষটাকে আমরা চিনি মৌলানা হজরত মোহানি নামে। এই মানুষটা 1921 সালে প্রথম ইনকলাব জিন্দাবাদ কথাটি ব্যবহার করেছিল। এই প্রশ্নটা একাধিক পরীক্ষায় দিয়েছে, আমরা ভগৎ সিং বলে দিই না, ভগৎ সিং হচ্ছে বিপ্লব, দীর্ঘজীবী হও। ইনকলাব জিন্দাবাদ কথাটাকে জনপ্রিয় করেছিল, প্রথম ব্যবহার করেছিল এই মানুষটা মৌলানা হজরত মোহানি, আসল নাম সৈয়দ ফজলুল হাসান। এই মানুষটার ইনকলাব জিন্দাবাদ বা বিপ্লব দীর্ঘজীবী হও যে স্লোগান দিয়েছিলেন, তাকে কংগ্রেসের আহমেদাবাদ অধিবেশনে সেই স্লোগানকে প্রথম সমর্থন করেছিলেন মকবুর আহমেদ আজাজি। আরেকবার বলবো, ইনকলাব জিন্দাবাদ কথাটি প্রথম কে ব্যবহার করেন? মৌলানা হজরত মোহানি। এবং এই কথাটি প্রথম ব্যবহার করেছিল কংগ্রেসের আহমেদাবাদ অধিবেশনে, মনে রাখবে এটা। পরবর্তীকালে মুসলিম লীগের তিনি সভাপতি হয়েছিলেন এবং মকবুর আহমেদ আজাজি, মকবুর আহমেদ আজাজি ইনকলাব জিন্দাবাদ বিপ্লব দীর্ঘজীবী হও স্লোগানটাকে সমর্থন করলো। আর এই উর্দু কবি মানুষটি, এই সৈয়দ ফজলুল হাসান বা হজরত মোহানি মানুষটি কি করলেন? প্রখ্যাত গজল গান চুপকে চুপকে রাত দিন, কি জনপ্রিয় গান গজল, মনে রাখবে এটা। চুপকে চুপকে রাত দিন, যেমন গজল গান এর একজন বিখ্যাত শিল্পী, বিপ্লবী কার্যকলাপে নেমেছিলেন, রেলে পরীক্ষা দিয়েছিল। আর কেউ নন, সেই 1925 সালে কাকড়ি ষড়যন্ত্র মামলার নায়ক রামপ্রসাদ বিসমিল, প্রখ্যাত উর্দু কবি ছিলেন এবং গজল গান খুব ভালো গাইতেন। উর্দু যেমন বলতে পারতেন, গজল গান দুর্ধর্ষ গাইতেন। তেমনি এই গজল গান গাইতেন সেই উর্দু কবিটার নাম মৌলানা হজরত মোহানি। চুপকে চুপকে রাত দিন তার বিখ্যাত গান। এই গানটা আমরা জানি 1982 সালে নিকাহ নামক যে বলিউড চলচ্চিত্র হয়েছিল, সেখানে গানটা গিয়েছিলেন গুলাম আলী। কে গিয়েছিলেন? গায়ক গুলাম আলী গানটি গিয়েছিলেন। আর এই অধিবেশনের সভাপতি হজরত মোহানি একটি ভারতীয় প্রজাতন্ত্র প্রতিষ্ঠার কথা বলা হয়েছিল। মুসলিম লীগের কোন অধিবেশনে প্রজাতন্ত্রের কথা বলা হয়?
চতুর্দশ অধিবেশনে হজরত মোহনের নেতৃত্বে নামটা ভালো করে মনে রাখবে। প্রজাতন্ত্রের প্রস্তাব কোন দেশ তোলা হয়? এই প্রশ্নগুলো যখন সাল্টাবেন পরীক্ষার হলে দেখবেন আপনি চাকরি পেয়ে যাবেন। আর ওই যে একটু দেখে দেখে শর্টকাটে পড়িয়ে দিলে এমসিকিউ করিয়ে দিলাম, ওনাকে খুব ভালো লাগবে, খুব পড়া হচ্ছে, খুব প্রশ্ন হচ্ছে, মনে রাখবেন সাবজেক্টের গভীরে একটা সঙ্গে লিঙ্ক ধরতে না পারলে আপনি র্যাঙ্ক করে আসতে পারবেন না। তাই সহজ প্রাচ্য নয়, আমাকে সাবজেক্টে ঢুকতেই হবে, আমাকে জানতেই হবে। গল্পগুলো না জানলে আমি চাকরি পেতে পারি না। 2-3% লড়াই আসতে হবে, 95 থেকে 98% মানুষ বাদ যাবে, সেই বাদের তালিকায় নয়, আমি সিলেক্টেড তালিকায় থাকবো। তাই ডিপে গিয়ে পড়ুন, কনসেপ্ট নিয়ে পড়ুন, বিজ্ঞানসম্মত পড়ুন, গভীরে গিয়ে পড়ুন, অধ্যায়গুলোকে জানার চেষ্টা করুন। আপনার দেখবেন একাডেমিক্স করতে বড় কথা নয়, চাকরি পাওয়া অনেক অনেক সহজ হয়ে যাচ্ছে। কথাগুলো আগামী দিনে যত প্রশ্ন ঘুরবে, স্ট্যান্ডার্ড হবে, কনসেপচুয়াল হবে, যত দেখবে 1 নম্বর 2 নম্বর কম পড়ে যাচ্ছে মেরিট লিস্টকে আসতে গিয়ে, তখনই ক্লাসগুলো গুরুত্ব পরে বুঝতে পারবে তোমরা। তাই মন দিয়ে প্রথম থেকে যারা বিগিনার্স বা যারা পরীক্ষা ক্যান্ডিডেট বা যারা মোটামুটি জানেন, একটু এরকম করে পড়াশোনা করুন, অনেক অনেক দেখবেন হেল্প পাবেন। তো যাই হোক, সে প্রজাতন্ত্র প্রতিষ্ঠার প্রস্তাব আমরা আলোচনা করলাম মুসলিম লীগের 4র্থ অধিবেশনে। হ্যাঁ, এবারে আসবো মুসলিম লীগের 5ম অধিবেশন বা 15 সেশন। 1923 সালে বসলো 31শে মার্চ থেকে 1 এপ্রিল সে লখনৌ শহরে, গোমতী নদীর তীরে অবস্থিত সেই লখনৌ শহরে বসেছিল মুসলিম লীগের 35 অধিবেশন 15 সেশন। 1923 থেকে 31শে মার্চ থেকে 1 এপ্রিল। সভাপতিত্ব করেছিলেন সিন্ধু প্রদেশের রাজনীতিবিদ প্রখ্যাত ব্যারিস্টার গুলাম মোহাম্মদ খান ভুরগুরি। এই মানুষটা দেখবে কংগ্রেস অধিবেশনে বহুবার আমি বলেছি, বারবার করে, গুলাম মোহাম্মদ খান ভুরগুরি সিন্ধু প্রদেশের রাজনীতিবিদ প্রখ্যাত ব্যারিস্টার ছিলেন। জন্ম 1878, মৃত্যু 1924। দেখো, যে বছর গান্ধীজি বেলগাঁও দিবস সভাপতিত্ব করছেন সেই বছর এই ভুরগুরি কিন্তু মারা যাচ্ছে। এই ভুরগুরি সাহেব গুলাম মোহাম্মদ খান ভুরগুরি ছিলেন মোহাম্মদ আলী জিন্নার অন্তরঙ্গ বন্ধু বা ঘনিষ্ঠ। তিনিই প্রথম অর্থাৎ গুলাম মোহাম্মদ খান ভুরগুরির নামটা কটা মানুষ আমরা জানি যে মানুষ কংগ্রেস মুসলিম লীগে বড় ভূমিকা নিয়েছিল, সেই ভুরগুরি সাহেবই প্রথম বাধ্যতামূলক বিনামূল্যে শিক্ষা প্রদান, অর্থাৎ এই যে আবশ্যিক প্রাথমিক শিক্ষা, বাধ্যতামূলক বিনামূল্যে প্রাথমিক শিক্ষার প্রস্তাব বা শিক্ষাটা একটা বিনামূল্যে হোক সরকারের কাছে প্রস্তাব রাখছে। ব্রিটিশ ভারতবর্ষে কোন মুসলিম লীগের সভাপতি অধিবেশনে বা কে বাধ্যতামূলক বিনামূল্যে শিক্ষা প্রজাতন্ত্রের প্রস্তাব প্রথম কে? এই শব্দগুলো মুসলিম থেকে দিলে না আপনি করে আসতে পারবেন না, সাধারণ বই পাওয়া খুবই কষ্ট। তো যা বাধ্যতামূলক বিনামূল্যে শিক্ষার প্রস্তাব করছে গুলাম মোহাম্মদ খান ভুরগুরি লখনৌ অধিবেশনে, মুসলিম লীগের 5ম অধিবেশনে মনে রাখবে। এই মানুষটি ভুরগুরি সাহেব বোম্বাই লেজিসলেটিভ কাউন্সিলে 1909, 1913 এবং 3বার তিনি সভাপতি হলেন। বোম্বাই লেজিসলেটিভ কাউন্সিলে 1909, 1913। হ্যাঁ, কে সাহেব? ভুরগুরি সাহেব 1909, 1913 এবং হ্যাঁ, ভুরগুরি সাহেব 1909, 13 এবং 1916 সালে বোম্বাই লেজিসলেটিভ কাউন্সিলে দায়িত্বে ছিলেন বা নির্বাচিত হয়েছিলেন। কে? এই ভুরগুরি সাহেব। 1917 সালে ভুরগুরি ভারতবর্ষের জাতীয় কংগ্রেস সদস্য হয়েছেন। দেখো, 1915 সালে গান্ধী দক্ষিণ আফ্রিকাতে ফিরলেন। 1916 সালে গান্ধীজি লখনৌ অধিবেশনে কংগ্রেসের মেম্বার নিয়েছিলেন। আর ভুরগুরি সাহেব পরের বছর অর্থাৎ 16 সালে গান্ধীজি এবং 17 সালে ভুরগুরি, এই দুটো মানুষ কংগ্রেসের সদস্যপদ নিয়ে ফেললে কংগ্রেস একদম উদ্বুদ্ধ হয়ে পড়েছিল। তাই 1917 সালে ভুরগুরি সাহেব ভারতবর্ষের জাতীয় কংগ্রেসের মেম্বার নিলেন। আর এই মানুষটা মুসলিম লীগের সভাপতি হয়েছিলেন। 1919 সালের 10ই জুলাই মোহাম্মদ আলী জিন্নাহ এবং মোহাম্মদ আলী আমাদের মোহাম্মদ খান ভুরগুরি দুজনে একক বা যৌথভাবে লন্ডনে গিয়েছিলেন। 1919 10ই জুলাই এই ভুরগুরি সাহেব, মোহাম্মদ খান ভুরগুরি এবং মোহাম্মদ আলী জিন্নাহ দুজনে লন্ডনে গিয়েছিলেন। কি জন্য গিয়েছিলেন? না, খিলাফতের জন্য, ন্যায় বিচারের জন্য আমাদের ডেপুটেশন রইল। তাই লন্ডনে গিয়েছে ডেপুটেশন দিতে। আমরা জানি ভারত সভার তরফ থেকে 1876 সালে প্রতিষ্ঠা করে কৃষ্ণমোহন বন্দ্যোপাধ্যায়কে ডেপুটেশন দিতে পাঠানো হয়। আইসিএস পরীক্ষার বয়স কেন কমিয়ে দেওয়া হলো? 1876 ভারত সভার তরফ থেকে কৃষ্ণমোহন বন্দ্যোপাধ্যায়, যাকে রেভারেন্ড বলা হয়, সেই মানুষটা ডেপুটেশন দিতে গিয়েছিল। আর 1919 10 জুলাই লন্ডনে উপস্থিত হয়েছিলেন মোহাম্মদ আলী জিন্নাহ ভুরগুরি সাহেব, যারা লন্ডনে গিয়েছিল খিলাফতের জন্য ডেপুটেশন দিতে। 1920 সালে সর্বভারতীয় খিলাফত সম্মেলনে সভাপতিত্ব করেছিল জানি। 1920 সালে সর্বভারতীয় যে খিলাফত সম্মেলন সেখানে সভাপতিত্ব করলেন আর কেউ নন, ভুরগুরি সাহেব। আমরা জানি যে 1919 সালে সর্বভারতীয় খিলাফত সম্মেলনে গান্ধীজি সভাপতিত্ব করেছিলেন আর 1920 সালে সর্বভারতীয় খিলাফত সম্মেলনে সভাপতিত্ব করলেন ভুরগুরি সাহেব। আর এই ভুরগুরি সাহেবকে নিয়ে বিখ্যাত আইনজীবী রসুল বক্স প্যালেজো, আরেকবার বলবো, রসুল বক্স প্যালেজো, বিখ্যাত ইতিহাসে প্রখ্যাত আইনবিদ রসুল বক্স
পালেজো কি বলেছিলেন, স্বাধীনতার পর যদি এই ভুরগুরি সাহেব বেঁচে থাকতো তাহলে মোহাম্মদ আলী জিন্নাহ লিয়াকত আলী খানকে কখনোই প্রধানমন্ত্রী করতেন না, ভুরগুরি সাহেবই হতেন স্বাধীন পাকিস্তানের প্রথম প্রধানমন্ত্রী। আবারও বলবো, তাহলে এই পালেজো সাহেব বলছেন, রসুল বক্স পালেজো, যে ভুরগুরি যদি 47-এর পরে বেঁচে থাকতেন, 1940-এর পরে, তাহলে মোহাম্মদ আলী জিন্নাহ আধুনিক পাকিস্তানের যিনি জনক বা রূপকার, কখনোই লিয়াকত আলী খানকে প্রধানমন্ত্রী করতেন না, ভুরি করতেন। লিয়াকত আলী খান আমরা জানি ইন্টারিম গভর্নমেন্ট বা অন্তর্বর্তীকালীন সরকারের অর্থমন্ত্রী ছিলেন, তাই তিনি হতে পারতেন না। ভুরগুরি থাকলে তার ট্যালেন্ট আর যোগ্যতা বলে ভুরগুরি হতেন। জিন্নার চোখে স্বাধীন পাকিস্তানের প্রথম প্রধানমন্ত্রী দিয়েছে দেখো, পরিবর্তে পাকিস্তানের প্রথম প্রধানমন্ত্রী হতেন ভুরগুরি। লখনৌ অধিবেশনে ব্রিটিশ ভারতের কাউন্সিলে প্রবেশের সুপারিশ করে মোহাম্মদ আলী জিন্নাহর রেজুলেশনকে কেন্দ্র করে, এবং 5 ঘন্টা ধরে এই অধিবেশনে চলেছিল তীব্র বিতর্ক, কিন্তু কোনো সমাধান সূত্র বের করতে পারেনি সভাপতি ভুরগুরি সাহেব। 1924 সালে লাহোর একটি স্পেশাল সেশন বসানো হয়েছিল মুসলিম লীগের। 1924 সালে আমরা দেখলাম 24 থেকে 25 মে, 24 থেকে 25 মে লাহোর শহরে একটি স্পেশাল সেশন বসায় মুসলিম লীগ, যেখানে মোহাম্মদ আলী জিন্নাহ সভাপতি করতে নেমেছিলেন। আমরা জানি 24 সালে একদিকে আমাদের জানি যে আমাদের মহাত্মা গান্ধী কর্ণাটকের বেলগাঁওতে সভাপতিত্ব করবে, আর ওই বছরই জিন্নাহর নেতৃত্বে মুসলিম লীগ লাহোর একটি স্পেশাল সেশন বসায় 24 থেকে 25 মে। এই অধিবেশনে সারা ভারত জুড়ে হিন্দু মুসলিম যে দাঙ্গা তার নিন্দা করে, কিন্তু গান্ধী যেমন নিন্দা করে কংগ্রেস থেকে, মুসলিম লীগ থেকে জিন্নাহ কিন্তু নিন্দা করলেন লাহোর অধিবেশনে। 1924 বিশ্ব অধিবেশনে 1919 সালের ভারত শাসন আইন যথাযোগ্য আইন নয়, একে প্রত্যাখ্যান করা উচিত, একে মানব না, এইরও প্রস্তাব পেশ করে লাহোরে মুসলিম তার বিশেষ অধিবেশনে। প্রত্যেকে মনে রাখবেন। আজকে এই পর্যন্তই রইল। ভিডিও কেমন লাগলো দ্বিতীয় পর্বে একটু জানাবে, প্রত্যেক সেশন কেমন লাগছে, এইভাবে আমরা এগিয়ে যাব প্রতিটি অধিবেশনকে নিয়ে। এর পরবর্তীকালে ভিডিও আমরা কমপ্লিট করব AITUC অধিবেশন বা হিন্দু মহাসভা অধিবেশনগুলোকে নিয়ে আমরা কিন্তু আস্তে আস্তে করে কিন্তু আলোচনা করব। প্রত্যেক রেডি থাকবে। যারা WBCS দিচ্ছেন, বিভিন্ন পরীক্ষা দিচ্ছেন, এই বইটা বারবার চর্চা করুন। একেবারে পশ্চিমবঙ্গ নয়, ওয়ার্ল্ডে, ইন্ডিয়াতে র্যাঙ্ক করবে এমন একটি বই, আপনারা পড়ুন, খুব মন দিয়ে বুঝতে পারবেন। এই বইটার দাম কত মানে জানো, দেখতে পাচ্ছ, যারা নিতে চাইছো বুক করে নেবে। অ্যামাজন, ফ্লিপকার্ট, কলেজ স্ট্রিট কিন্তু বইটা অ্যাভেলেবেল। বইটা পড়ুন আপনারা, তাহলে বুঝতে পারবেন ইতিহাস আসলে কি। যারা নেট সেট দিচ্ছেন এই বইটাকে বারবার করুন। একবার নতুন এডিশনটি পাবলিশড হয়ে গেছে সেপ্টেম্বর 24-এ, এই নতুন বইটা আপনারা স্টাডি করুন, ভীষণ হেল্প পাবেন। তাই WBCS এবং নেটসেট পদপ্রার্থীরা যে কোনো একটা বই সংগ্রহ করে নিন, আপনাদের মন জুড়িয়ে যাবে। কিন্তু এইরূপ তথ্যগুলো ওখানে পুরো সাজিয়ে দেওয়া রয়েছে। যারা অনলাইন ক্লাস করতে চাইছেন, বিভিন্ন সময় 7 দিনই ক্লাস চলছে অনলাইন, সঙ্গে সঙ্গে যোগাযোগ করে আসুন। যারা পার্সোনাল ব্যাচে পশ্চিমবঙ্গের সেরা ইতিহাস ক্লাসটি আপনি গ্রহণ করুন, সেরা নোটসটা, সেরা মক টেস্টটা গ্রহণ করুন। দেখুন ইতিহাসকে নিয়ে আপনি কিন্তু এক নতুন দিগন্তে চলে যাবেন। আর যারা অফলাইন ক্লাস করছেন, প্রতি শনিবার কলেজ স্ট্রিটে, প্রতি রবিবার নিজের বাড়িতে আমি পড়াচ্ছি, আপনারা আসতে পারেন অফলাইন ক্লাস করার জন্য। আশা করি নতুনত্ব, অভিনবত্ব ভরপুর পাবেন ক্লাসগুলো, এবং এই নম্বরে যোগাযোগ বা হোয়াটসঅ্যাপ করে চলে আসবেন। যারা ইতিহাস বিষয়ে শুধু প্র্যাকটিসের বই খুঁজছেন, এই 20,000 MCQ বইটা আপনারা কিনে নিন। এটা একটা নতুন দিগন্ত, প্রতিটা অধ্যায় ধরে ধরে যেভাবে MCQ করে দেওয়া আছে, আপনি পুরো মন জুড়িয়ে ফেলতে পারবেন। আর যে কোনো পরীক্ষার্থী, WBCS শুধু নয়, রেল টাফ সিলেকশন নয়, যে কোনো পরীক্ষার্থী, বিশেষ পরীক্ষার সব ছাত্রছাত্রীরা এই বইটা কাছে রাখুন। আপনারা সমস্ত পরীক্ষা প্রশ্নগুলিকে তুলে দিয়েছি, খুব কাজে লাগবে। বর্ণপরিচয় পাবলিশার্সের 4টে মাদার বই, ইতিহাস ছাড়া ভূগোল, সংবিধান এবং সায়েন্স, ভূগোল, সংবিধান, সায়েন্স, আমি কোথা দিয়ে যাচ্ছি, বইগুলো সংগ্রহ করুন, আপনাদের যথেষ্ট ভালো লাগবে। দীর্ঘ 20 বছর অভিজ্ঞতা নিয়ে কোন কোন ফিল্ডে কী প্রশ্ন আসতে পারে যথাযোগ্য আলোচনা করেছি। 2টো ভার্সন MCQ দিয়েছি, বাংলা ইংরেজি, অনলাইনার দিয়ে দিয়েছি, এবং আলোচনার মধ্যে সায়েন্টিফিক এবং ইনফরমেটিভ জায়গাগুলো আলোচনা করেছি। আপনারা দেখবেন ভালো ভালো বইকে বিট করার ক্ষমতা রাখছি এই বইগুলো, আপনারা সংগ্রহ করুন। আজকে এই পর্যন্ত রইল, দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিওতে। বাই।